একজন মাকে এই ধরনের কথা কখনোই বলবেন না প্লিজ। একটা নারী পরিপূর্ণ হয় মা ডাক শোনার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও সেই সৌভাগ্য দান করেছেন। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আমার ফার্স্ট ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি। আজকে কিন্তু বিশেষ দিনের বিশেষ একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের সাথে পহেলা জুন রাত থেকে ভিডিও শেয়ার করছি। 2 লিটার দুধ এনেছিল যে সেমাই রান্না করব রাতে। হঠাৎ করে দুধটা ফেটে যায়, ছানা হয়ে যায়, তো ভাবলাম কি করব। আমি এর আগেও 2 বার করে রসগোল্লা বানিয়েছিলাম কেটে যাওয়া ছানা দিয়ে, তো ভাবলাম আজকেও চেষ্টা করি। তো আফসির আব্বু আমাকে বললো যে তুমি যখন ছানাটা মুথে নিবে তার মধ্যে সামান্য একটু ময়দা দিও, তাহলে কিন্তু তোমার রসগোল্লাটা ভালো হবে, ফেটে যাবে না যখন তুমি জাল করবা। আলহামদুলিল্লাহ, 3য়বারের মতো আমি কিন্তু সফল হয়েছি। আমি রসগোল্লা বানিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, সত্যি বলছি খুব ভালো হয়েছিল। সবাই যে এত বেশি পছন্দ করবে আমি কিন্তু চিন্তাও করিনি। তো একসাথে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো রসগোল্লা বানিয়ে নিয়েছি। রাতেই বানিয়ে কিন্তু টেবিলে রেখে দিয়েছিলাম। তো রসগোল্লা ফুলের দ্বিগুণ হয়েছে, সুন্দর বড় বড় একটা রসগোল্লা হয়েছে। আমি একটা বাটিতে, যে প্লাস্টিকের বাটি থাকে না, আমরা যখন মিষ্টি কিনতে যাই মিষ্টির বাটিতে করে কিন্তু মিষ্টিটাকে সুন্দর করে টেবিলে রেখে দিব। সারা রাত ঠান্ডা হওয়ার পরে তারপর ফ্রিজে রেখে দিব। গরম গরম মিষ্টি ফ্রিজে রেখে দিব নাকি টেবিলে ঠান্ডা হতে দিব আমি ঠিক বুঝতে পারছিলাম না। পরে কিন্তু আমার খুবই পছন্দের একজন মানুষ মোসাম্মদ লিপি আইডির লিপি আপুকে কমেন্ট করেছিলাম যে আপু দেখো আমি মিষ্টি বানিয়েছি, মিষ্টিকে আমি ফ্রিজে রেখে দিব নাকি টেবিলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। পরে কিন্তু আপু আমাকে সুন্দর একটা বুদ্ধি দিয়েছে, যেটা আমি বুঝতে পারিনি। আপু বলছিল যে তুমি টেবিলের উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দাও, ঠান্ডা হওয়ার পরে সকালবেলা ফ্রিজে রেখে দিও। তা আমি আপনাদেরকে গরম গরম একটা মিষ্টি কেটে দেখাচ্ছি আমার মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। তো বুদ্ধিটা দেওয়ার জন্য আফসির আব্বুকে ধন্যবাদ। সে আমাকে বলেছিল যে সামান্য একটু ময়দা দাও, তাহলে কিন্তু ভালো হবে। সত্যি মিষ্টিগুলা কিন্তু একদম ফুলে দ্বিগুণ হয়েছে আর ভিতরটা অনেক বেশি রসালো হয়েছে, একদমই সুন্দর ছিল, খেতেও বেশ ভালো হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, আমি কিন্তু 3য়বারে পারফেক্ট রসগোল্লা বানিয়ে ফেলেছি। নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার ভীষণ ভালো লাগে, আর যখন সেটা ঠিকঠাক মতো হয় তখন কি যে ভালো লাগে, অনেক বেশি খুশি লাগে, মনে হয় কষ্ট করেছি সেটা সার্থক হয়েছে। রাত 1:30টার সময় কিন্তু আমার মিষ্টি বানানো শেষ করে টেবিলে রেখে দিয়েছি। পরের দিন সকালবেলা চলে এলাম ঘরটা গোছানোর জন্য, যেহেতু বাসায় মেহমান আসবে। আজকে একটা বিশেষ দিন, তো বিশেষ দিন উপলক্ষে কিন্তু বাসাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ড্রয়িং রুমটা ঠিকঠাক করে গোছানোর পরে আবার বেডরুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মানে সবগুলো ঘর আমি সুন্দর করে গোছগাছ করে নিয়েছি। তারপরে রান্না করতে যাব। তো ঈদের আগে পুরো বাসাটা পরিপাটি করে গুছিয়ে মেহমানদের জন্য বিশেষ দিন উপলক্ষে বিশেষ কিছু রান্নাবান্না করব। এই সব কিছু নিয়ে কিন্তু আমার আজকের পুরো ভিডিওটি সাজিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখুন। আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি চাইলে কিন্তু আপনার সুযোগ সুবিধা মতো আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আমার গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মিটবল চিকেন টিকিয়া বানিয়ে আমি ফ্রোজেন করেছি ঈদের আগে। তো সেখানে কিন্তু আমার 2টো কমেন্ট এসেছে। একটা হচ্ছে আরিয়ান খান আইডি থেকে, হয়তো কোনো আপুই হবেন। আপু আমার কাছে চিকেন মিটবল এবং চিকেন টিকিয়া বানানোর রেসিপিটা চেয়েছেন। ইনশাল্লাহ আপু খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া কিন্তু আফরোজা চৌধুরী চ্যানেলের আফরোজা আপু আমার কাছে জানতে চেয়েছিলেন আমি কিভাবে চিকেন টিকিয়া এপিট ওপিট করে ভেজে তারপর ফ্রোজেন করি। ইনশাল্লাহ আমি আমার কোনো ভিডিওতে চিকেন মিটবল এবং চিকেন টিকিয়ার পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব।
এখন চলে এলাম দুপুরে রান্না করতে। বিশেষ দিন যেহেতু বিশেষ কিছুই রান্না করব। আজকে আমি একটু মোরগ পোলাও রান্না করব। সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম যে তাড়াতাড়ি ছুটে যাবে। আর এই কাজগুলো কিন্তু সকালে উঠে করলে ভালো হয়, বিশেষ করে আদা রসুন বের করে রাখা, তারপর মাছ বা মাংস যেটা থাকে আগে থেকে বের করে নিলে কিন্তু তাড়াতাড়ি ছুটে যায়, তখন রান্না বান্না করতেও সহজ হয়। তো আমি আজকে যেহেতু মোরগ পোলাও রান্না করব, চিকেনটাকে আগে থেকে একটু ভেজে নিয়েছি। এই ধরনের রান্নাবান্না হয়তো আমরা সবাই কম বেশি জানি, তাই ডিটেলসভাবে কোনো কিছু শেয়ার করলাম না। এখানে মশলাটা কষিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে, চিকেনটা সিদ্ধ হওয়ার পর 80%, তারপর হচ্ছে পোলাও চাল দিয়ে দিব। তো এইভাবে তো আমরা মোরগ পোলাও রান্না করি। আর পাশের চুলাতে বেগুন ভাজা করব। তো বেগুন ভাজাটা হয়ে যাওয়ার পর পরবর্তীতে আবার হচ্ছে চিকেন টিক্কা ভেজে নিব, যেটা আমি ফ্রোজেন করেছিলাম। তো আমি এখানে হচ্ছে প্যাকেট মশলা দিয়ে মোরগ পোলাওটা রান্না করব। 3 প্যাকেট দিয়েছিলাম যে বিরিয়ানি মশলা থাকে। তো আমি এভাবে প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি বা এই যে মোরগ পোলাও রান্না করি। আমার কাছে এভাবে সহজ মনে হয়। আসলে ছোট বাচ্চা নিয়ে সবসময় চেষ্টা করি সহজভাবে রান্না বান্না করতে। আলহামদুলিল্লাহ আজকের দিনে আমি দ্বিতীয়বারের মতো মা হয়েছিলাম। জুন মাসে 2 তারিখ বেলা 3 ঘটিকার সময় কিন্তু আমার কোল আলোক করে আমার ছোট্ট ছানা দুনিয়াতে এসেছিল। আলহামদুলিল্লাহ আমার দুটো সন্তান, দুটোই ছেলে। বড়টার নাম হচ্ছে আফসি, সৈয়দ আহিয়ান আফসি, আর ছোটটার নাম হচ্ছে সৈয়দ আদিয়ান আরাশ। এই হচ্ছে আমার দুটো রাজপুত্র। 2 রাজপুত্রই আমার 2 চোখের মণি। একটা মেয়ের জীবনে পরিপূর্ণতা আসে মা হওয়ার মাধ্যমে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও সে সৌভাগ্য দান করেছেন, আমাকে 2টো পুত্র সন্তান দান করেছেন। ইচ্ছে ছিল পরেরটা হয়তো কন্যা সন্তান হবে, কি আর করার, আল্লাহ ভালোবেসে বা খুশি যেটা দিয়েছেন আমি তাতেই খুশি। দোয়া করি আল্লাহ যেন সব মেয়েদেরকে মা হওয়ার সৌভাগ্য দান করেন, আমিন। যারা এখনো মা ডাক শুনতে পারেননি আল্লাহ যেন তাদের কোল ভরে দেন। এই তো আমি চালটাকে দিয়ে এখন একটু ভালো মতো মশলার মধ্যে কষিয়ে নিব, মানে হালকা একটু ভেজে নিব। তারপরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে তারপরে চিকেন দিয়ে মোরগ পোলাও রান্না করে নিব। তো একা হাতে কিন্তু আজকে সব কাজ করেছি, হেল্পিং হ্যান্ড খালা এসে শুধু বেগুনটা কেটে দিয়েছিলেন। তো এইভাবে কিন্তু আমি সবসময় রান্না বান্না করে থাকি, আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। আর এই তো আমার মোরগ পোলাও রেডি। বড় একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি, পাশে ফ্ল্যাটে দিব। পাশের ফ্ল্যাটে যারা থাকেন তারা কিন্তু আমার বাচ্চাদেরকে অনেক বেশি আদর করে, বিশেষ করে আমার ছোট্ট ছানাকে তো অনেক বেশি আদর করে। তাদের বাসাতে আমি আমার ছোট্ট ছানাকে দিয়ে কিন্তু নিশ্চিন্তে থাকি। আফসি সকাল থেকে অন্তত 100 বার আমাকে জিজ্ঞেস করেছে মামুনি মেহমান কখন আসবে। আমার 2টো বাচ্চাই কিন্তু অনেক বেশি আগ্রহ নিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল কখন আসবে। আর এই তো অবশেষে কিন্তু মেহমান চলে এসেছে। মেহমান বলতে আসলে আপুরা এসেছে। জন্মদিন উপলক্ষে তেমন কোনো আয়োজন করি নাই, আর আপু যেহেতু বেশ কিছুদিন অসুস্থ ছিল, তো আলহামদুলিল্লাহ আপু এখন সুস্থ আছে। তো বেশ কিছুদিন বাসাতে থাকার কারণে কিন্তু আপু বলছিল আচ্ছা ছোট্ট ছানা জন্মদিন উপলক্ষে তোমাদের বাসায় আসবো, আবার রাতে চলে যাব। আর এই তো আপু এসেছে, আসার পরে কিন্তু আমরা সবাই মিলে একসাথে দুপুরে খাবার খেয়েছি। আর এই তো জন্মদিন উপলক্ষে ঘরোয়াভাবে ছোট্ট করে আয়োজন করেছি নিজেরাই। আজকে আমি দুপুরের জন্য মোরগ পোলাও রান্না করেছি, বেগুন ভাজা করেছিলাম, আর চিকেন টিকিয়াটা ভেজে নিয়েছি, নিজের হাতে রসগোল্লা বানিয়েছি, আর সাথে একটু সেমাই রান্না করেছিলাম, মজো ছিল। এই ছিল আমাদের আজকের দুপুরের আয়োজন। আলহামদুলিল্লাহ জুন মাসের 2 তারিখে আমার ছোট্ট ছানা আরাশের 2 বছর পূর্ণ হলো, সে উপলক্ষেই ছোট করে আয়োজন করলাম। আমি জানি না আমার ভিডিওর এই পর্যায়ে কে কে আছেন, কে কে আমার কথাগুলো শুনছেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করে বলছি, একজন মাকে কখনো এই ধরনের কথা বলবেন না যে আপনার ছোট বাচ্চা আসার পরে আপনি আপনার বড় বাচ্চাকে কম আদর করছেন। একটা মা কিন্তু কখনোই বাচ্চাদেরকে কম আদর করে না। একটা মায়ের কাছে 2টো সন্তানই অনেক বেশি যত্নের, অনেক বেশি আদরের, অনেক বেশি ভালোবাসার। মায়েদের চোখে 2 সন্তানই সমান, কখনো মায়েরা সন্তানকে আলাদা করে দেখেন না। খুব কাছের মানুষেরাই কিন্তু এই ধরনের কথা বলে, বড় বাচ্চাকে তুমি কম আদর করছো, বড় বাচ্চা শুকায় গেল কেন, ছোট বাচ্চা আসার পরে কি তুমি বড় বাচ্চাকে কম আদর করো, কম যত্ন করো, ঠিক মতো খাওয়া দাওয়া করাও না। এই ধরনের কথা দেখবেন খুব কাছের মানুষেরাই বলে। আমি ভুক্তভোগী, আমি কিন্তু অনেকবার শুনেছি ছোট বাচ্চা আসার পরে তুমি কিন্তু আফসিকে যত্ন করো না, আফসিকে ঠিক মতো খাওয়া দাওয়া করাও না। আচ্ছা ভাই বলেন তো, মায়ের থেকে কি বেশি আদর কেউ করে? কোনো সন্তান যদি রাতে না খেয়ে ঘুমায়, ওই মায়ের কিন্তু রাতে ঘুম হবে না। মা কিন্তু ঘুমন্ত বাচ্চাকে ডেকে তুলেও খাবার খাওয়ায়। এটা হচ্ছে মা। মায়ের চোখে সব সন্তানের সমান।
এখনকার বাচ্চারা কিন্তু সব বোঝে। 7 বছরের বাচ্চার সামনে যদি বলা হয় তোমার ছোট ভাই আসার পরে তোমাকে কম আদর করছে বা কম আদর করছো, তোমরা যত্ন করছো না, ঠিক মতো খাওয়াও না, ওই বাচ্চাটা কিন্তু সব বুঝতে পারে। আপসি যখন দুষ্টামি করে, আমি যখন ওকে শাসন করি, বিশ্বাস করেন ও কিন্তু বুঝতে পারে। তখন কি বলে জানেন? ও আচ্ছা ভাইকে বেশি আদর করো, আমাকে বেশি আদর করো না। আমি কিন্তু কখনোই আমার বাচ্চাদের মুখ থেকে এ ধরনের কথা শুনতে চাই না যে আমি আমার বাচ্চাকে কম আদর করি। আমি দুটো বাচ্চাকেই সমান আদর করি। কি করে এটা বোঝায় মানুষদেরকে আমি বুঝি না। এতে কিন্তু আমি অনেক বেশি আঘাত পাই। আমার খুব কষ্ট লাগে যখন এই ধরনের কথাবার্তা শুনি। আমার ছোট্ট ছানা আসার আগে কিন্তু আমি আপসির আব্বুকে বলতাম সব সময় যে আমাদের যখন সেকেন্ড বেবি আসবে আমরা কিন্তু আপসিকে বেশি আদর করব, কারণ তখন তো ছোট থাকবে, ও তো আদর বোঝে না। আমরা বাবা মা হয়ে যে চিন্তাটা অনেক আগে থেকে করেছি যে আমরা কখনোই 2 বাচ্চাকে 2 চোখে দেখবো না, সেখানে আশেপাশে মানুষজন বা আত্মীয় স্বজন কী করে এই ধরনের কথা বলে আমি ভীষণ কষ্ট পাই। হয়তো তাদেরকে কথাগুলো বলে বোঝাতে পারি না। তাই তো ভিডিওর মাধ্যমে বলার কারণ একটাই, আমি ভুক্তভোগী, আমি অনেকবার শুনেছি। আমার ভিডিওটি হয়তো অনেকেই দেখবেন, সব বয়সের আপুরা, আন্টিরা বা আমার ছোট বোনেরা, প্লিজ আপনারা কোনো মাকে এই ধরনের কথা কখনোই বলবেন না যে তোমরা তোমাদের 2 বাচ্চাকে সমানভাবে আদর করছো না বা ছোটটা আসার পরে বড়কে আদর করছো না। বিশ্বাস করেন এই ধরনের নেগেটিভ কথাবার্তা একটা বাচ্চার মনে অনেক প্রভাব ফেলে। এছাড়া কিন্তু মাটা অনেক বেশি কষ্ট পায়। তো যাই হোক, আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গায় বেড়াতে এসেছি, গাজীপুরের কাছে কালীগঞ্জে। চারিদিকে শুধু পানি, মানে বৃষ্টির পানি, কিন্তু জায়গাটা এত বেশি সুন্দর, সবুজে ঘেরা, রাস্তাটা তো অনেক বেশি সুন্দর, সত্যি অনেক বেশি ভালো লেগেছিল। গাজীপুরের আশেপাশে কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা আছে। আমার কাছে কিন্তু এই যে গ্রামীণ পরিবেশ, খোলামেলা জায়গায় ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো আপসি কি করছে, আপসি ওর আব্বু জুতাটা পরে ঘুরে বেড়াচ্ছিল। তো যাই হোক, এই তো সুন্দর একটা জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি। সত্যি অনেক সুন্দর জায়গাটা। গাজীপুরে যারা থাকেন চাইলে কিন্তু এই যে সুন্দর এই জায়গাটায় ঘুরে আসতে পারেন কালীগঞ্জে। বর্ষার সময় বেশি সুন্দর লাগে দেখতে, চারিপাশটা সবুজ, অনেক বেশি সুন্দর। বাইরে থেকে ঘোরাঘুরির পর্ব শেষ করে রাত 9টার সময় বাসায় এসেছি। আর এখানে 2টা কেক, এই সাদা ব্লু কেকটা হচ্ছে পাশের ফ্ল্যাটে বন্য নিয়ে এসেছে। বন্য তো আপসিকে আরাসকে অনেক আদর করে। আর সাথে যে কেকটা আছে চকলেট কেক, সেটা হচ্ছে প্রথমা, মানে আমার ভাগ্নি নিয়ে এসেছে। তো সবাই মিলে 2টা কেকই কেটে নিব। আর আমার ছোট্ট ছানা কি করছে, পুরো কেকের মধ্যে একটা থাবা দিয়ে দিছে। এই ছোট্ট হাত কিন্তু অনেক ডেঞ্জারাস। হ্যাপি বার্থডে। দিব না, মাথা দিব না। না এটা ধরো, এটা ধরো। এই কেক কাটো। হ্যাপি বার্থডে। দুইটা গাড়ি দেখে আপসি অনেক বেশি খুশি। একটা গাড়ি তো আমরা অনেক আগে কিনে দিয়েছিলাম আমাদের ছোট্ট ছানাকে। এই ইয়েলো কালারের গাড়িটা হচ্ছে আমরা কিনে দিয়েছিলাম আরাসকে। আর আপসি যেটা চালাচ্ছে সেটা হচ্ছে আমার ছোট্ট ছানার জন্মদিন উপলক্ষে আপু কিনে নিয়ে এসেছে, মানে আপুরা গিফট করেছে। তা আপসি বলছিল মামুনি খুব ভালো হয়েছে, একটা ছোট ভাইয়া চালাবে আর একটা আমি চালাবো। এই ব্লু কালারটা কিন্তু আমার, এটা আমি চালাবো। সুখ দুঃখের অনেক কথা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।